প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সরাসরি অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি মারুফ রানী। এই অনুষ্ঠানে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা বিনিয়োগের জন্য পর্যাপ্ত অবকাঠামো সুবিধা ব্যবসায়ীরা পাচ্ছেন কিনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সহসভাপতি জনাব ফজলুল হক এবং বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী হাসান শিবলি। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। শুরুতেই জনাব ফজলুল হক, আপনার কাছে আসতে চাই যে এখন আসলে ব্যবসার পরিবেশ নিয়ে আপনারা কি ধরনের সন্তুষ্টিতে আছেন? আপনাদের কাছে কি মনে হচ্ছে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যে পরিবেশের দরকার সেটা কি আপনারা পাচ্ছেন কিনা? আমাদের সত্যিকারে বলতে কি যে এখন যে রাজনৈতিক যে স্থিতি ছিল তাতে একটা ব্যবসায়িক পরিবেশ আছে, এটাই আমাদেরকে অনেক আগায় দিচ্ছে। একই সাথে যদি আমাদের বিদ্যুৎ অথবা গ্যাস যদি পর্যাপ্ত পাওয়া যায়, আমি মনে করি যে ব্যবসা বিনিয়োগ আরও বাড়বে, আমরা আরও এক্সপোর্ট করতে পারবো যদি আমাদের সরকার যদি এই সহযোগিতাগুলো করে এবং সরকারের একটা পজিটিভ যে দৃষ্টিভঙ্গি যে 100টা ইকোনমি জোন করতেছে, এটা অবশ্যই আমাদের জন্য একটা বড় উদাহরণ এবং আমাদের এই ব্যবসাটাকে ইন্ডাস্ট্রিকে আরও আগায় নিয়ে যাবে বলেই আমি মনে করি। তো আপনি যে বলছিলেন যে আপনাদের যে সুযোগ সুবিধা, যে অবকাঠামো সুযোগ সুবিধা, গ্যাস বিদ্যুতের কথা যেটি বলছেন, সেটি কি আপনারা পর্যাপ্ত আপনারা এখন পাচ্ছেন? না, দেখুন, গ্যাস তো আপনারা তো জানেন যে ইন্ডাস্ট্রিতে গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছেই, যদিও সরকারিভাবে কোনো গ্যাজেট নেই, কিন্তু আমাদের কাউকে নতুন করে আর কোনো গ্যাস দিচ্ছে না। এবং বিদ্যুতের কথা বলেন, আমরা বিভিন্ন ফোরামে আমরা বলতেছি যে যেই বিদ্যুৎটুকু আছে সেটা কোয়ালিটি বিদ্যুৎ না। আমরা সরকারের উচ্চ পর্যায়ের সাথেও আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করেছি, তারা বলতেছে যে আর 2টা বছর অপেক্ষা করেন, একটা কোয়ালিটি বিদ্যুৎ হবে এবং অনেক বিদ্যুৎ আসতেছে যেটা নাকি এই দেশের জন্য, ইন্ডাস্ট্রির জন্য সমস্যা হবে না। বাট এই মুহূর্তে আমরা সরকারের কাছে আমরা আমাদের নিবেদন করতেছি, যে পর্যন্ত কোয়ালিটি বিদ্যুৎ না হয়, যে সমস্ত ইন্ডাস্ট্রি বসে গেছে যেটা নাকি বিদ্যুতের অভাবে উৎপাদনে যেতে পারতেছে না, সেগুলোকে গ্যাসের সংযোগ দিয়ে আপনারা আমাদেরকে সাহায্য করুন। জি, তো সরকার নিশ্চয়ই সেই চেষ্টাটি করে যাচ্ছেন। তো আমি এখন জনাব হাসান শিবলি আপনার কাছে আসতে চাই যে ব্যবসায়ীদের এক ধরনের আস্থার সংকট আমরা শুনে আসছিলাম, তো সেই আস্থার সংকট কি আপনারা কাটিয়ে উঠতে পেরেছেন? হ্যাঁ, অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে। আস্থার সংকট তো মানে একজন ব্যবসায়ীকে তো চ্যালেঞ্জ নিয়েই শুরু করতে হয়। তো এই চ্যালেঞ্জের মাঝে যেমন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট একটা চ্যালেঞ্জ, আমাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটিও একটা চ্যালেঞ্জ, এর সাথে তো মূলধন আর অন্য চ্যালেঞ্জগুলো থাকবে। তো আস্থার সংকটের জায়গাটা আমি মনে করি যে এখন ব্যবসায়ীদের জন্য পরিবেশ আছে ব্যবসা ডেভেলপ করার জন্যে, কিন্তু এটার সাথে বাকি যে উপাদানগুলো, আপনাকে ইনফ্রাস্ট্রাকচারের কথা চিন্তা করতে হবে, আপনাকে ক্যাপিটাল ফাইন্যান্সের কথা চিন্তা করতে হবে, এই জায়গাগুলো আসলে আমাদেরকে আরও কাজ করার দরকার আছে। তো কী ধরনের কাজ করার দরকার বলে মনে হয়? যেমন আমরা যদি দেখি যে আমাদের গত বছরে ইনফ্রাস্ট্রাকচারাল সক্ষমতা বাংলাদেশের যে রিপোর্ট এসেছে, ইনফ্রাস্ট্রাকচারালি আমরা এখন অনেক উইক। স্পেশালি একটা ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করার চ্যালেঞ্জটা নিচ্ছে, তখন আমরা হাতের কাছে কি পাচ্ছি?
এটা আমরা যদি চায়নার সাথে কম্পেয়ার করি, চায়না তো অনেক দূর আগিয়েছে, আমরা হয়তো শুরু করেছি পরে, কিন্তু এখন আমাদের ওই সময়টা এসছে যে একজন ব্যবসায়ীকে ওই কমফোর্ট জোনটা তৈরি করে দেয়া, যে যে ব্যবসা করার চ্যালেঞ্জটা নিয়ে আসছে সে যাতে বাকি ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্টগুলো সাথে সাথে রেডিমেড পেয়ে যায়। এখন আমাদের যে কোনো ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করতে যাচ্ছে তাকে একটা লোনের জন্য যেতে হচ্ছে। আমরা জানি যে আমাদের এখনও ইন্টারেস্ট রেট ডাবল ডিজিট। জি, ইন্টারেস্ট রেটের বিষয়ে আমি আরো পরে আসবো, কিন্তু একদম প্রধান যে অবকাঠামোর ক্ষেত্রে যে প্রধান যেই উপাদানটা ধরা হয়ে থাকে যে বিদ্যুৎ, গ্যাস, তো এগুলোর পরিস্থিতি কি? বিদ্যুৎ গ্যাসের পরিস্থিতিতে আমরা এখনো ব্যবসায়ীরা পুরো পলিসিটা সঠিকভাবে আমাদের কাছে পরিষ্কার হয়নি। আমরা জেনেছি যে আমাদের এখানে গ্যাসের স্বল্পতা আছে, এটা তো আমরা অনেক দিন ধরেই শুনতে পাচ্ছি। আমরা জেনেছি যে এখানে আমাদের অনেক বিদ্যুতের চাহিদা পূরণের জন্য অনেকগুলো সোর্সে আমরা এখানে ইলেকট্রিসিটি প্রডিউস করার চেষ্টা করছি। আমাদের প্রোডাকশন কস্ট একটু বেড়েছে, তারপরেও ব্যবসায়ীরা কিন্তু কিছুটা স্বস্তিতে এসেছে যে না, আমরা হয়তো একটু প্রাইস বেশি হলেও বিদ্যুৎ পাবো। কিন্তু এই মুহূর্তে যদি আমরা বলি যে বিদ্যুৎটাও কিন্তু এখনও একেবারে আমাদের রেডিলি অ্যাভেলেবল না। আমরা একটা বিদ্যুতের অ্যাপ্লিকেশন করার পরে আমরা যদি বড় কোনো প্রজেক্টের জন্য বিদ্যুৎ চাই, তাহলে দেখা যাচ্ছে ইদার বিদ্যুতের আমি 33 kVA থেকে কানেকশন নিতে চাই, সেটার কানেকশন আমরা পাচ্ছি না। আমরা 11 kVA থেকে কানেকশন নিলে যে ধরনের আমাদের লোডশেডিং হচ্ছে ওটা দিয়ে চালানো, ফর এক্সাম্পল একটা পেপার মিল যদি আমি চালাতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে যে এই বিদ্যুৎ দিয়ে আমি তখন পাচ্ছি না। আমাকে যে বিষয়টি বলছিলেন যে কোয়ালিটি বিদ্যুতের ঘাটতি রয়েছে, সেই বিষয়টাই ঘাটতি আছে। বাট এই ঘাটতিটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল ঘাটতি, যে আমাদের এখন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কিন্তু এটা যে সঞ্চালন ডিস্ট্রিবিউশনের যে কাজটা, এই কাজটাতে আমরা এখনো অনেক পিছিয়ে আছি, যেটা আমার মনে হয় যে সরকার কাজ করছে। এই ক্ষেত্রে আমরাও ব্যবসায়ীদের পক্ষ থেকে যদি আমরা কমপ্লিট প্ল্যানটা স্টেপ ওয়াইজ জানতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হয় যে আমরাও প্ল্যানটা একই সাথে সেভাবে আপনারা এগোতে পারেন। হ্যাঁ, জনাব হাসান শিবলি, আপনার যেটি বলছিলেন যে ব্যাংকের ইন্টারেস্ট রেটের কথা, তো এটি আপনাদের ব্যবসার ক্ষেত্রে কি কস্ট ইফেক্টিভ হচ্ছে কিনা এই ইন্টারেস্ট রেটে? ইন্টারেস্ট রেট কমেছে। আমরা যদি গত এক বছর 2015 সালকে দেখি, আমাদের ইন্টারেস্ট রেট আগের চেয়ে কমেছে। এই কমার কারণও তো অলস মানে পড়ে আছে ব্যাংকে, কিন্তু এখনো যে কোটি টাকার অলস অর্থ পড়ে আছে, এখনো যে ইন্টারেস্ট রেট আছে ব্যাংকে, আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটিসগুলোকে কাজে লাগাতে হলে ইন্টারেস্ট রেটটা সিঙ্গেল ডিজিটে আসা দরকার। কারণ আমরা যদি আমাদের কম্পিটিটর কান্ট্রি যারা, তাদের ইন্টারেস্ট রেটের সাথে আমরা যদি দেখি, তাদের গ্রোথ রেট যদি দেখি এবং তাদের ইনফ্লেশন রেট যদি দেখি, তাহলে আমাদের আসলে এটা সিঙ্গেল ডিজিটে না আসলে পরে একজন ব্যবসায়ীর জন্য অ্যাডিশনাল একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা মনে করি এটা সিঙ্গেল ডিজিটে আসলে পরে ব্যবসায়ীদের জন্য ডেফিনেটলি এটা একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ হবে, যে ইনভেস্টমেন্ট উৎসাহিত হবে। আচ্ছা, জনাব ফজলুল হক, আপনি যেই বিষয়টি এর আগেও বলেছেন যে ব্যবসার পরিবেশ এখন আছে, আপনারা বিনিয়োগ করতে চাচ্ছেন, কিন্তু এই 1 লাখ কোটি টাকা যে পড়ে আছে, হ্যাঁ, এটি আসলে মূল কারণ কি বলে মনে হয়? ইন্টারেস্ট রেট তো আছেই। জি, আপনাকে একটা ভালো খবর দিচ্ছি, সেটা হলো আমরা কিন্তু বিদেশি লোন নিচ্ছি, যার বাংলাদেশ ব্যাংক কিন্তু আমাদের এদেশে ইন্ডাস্ট্রির জন্য অনেক সুযোগ করে দিছে। যে বিদেশি যে লোনগুলো আমরা নিচ্ছি, সেটা কিন্তু মাত্র 6 থেকে 6.5% ইন্টারেস্ট। আমরা যারা নাকি এখন বড় কোনো শিল্প করতে চাই, আমরা বলি যে আমরা অফশোর ব্যাংকিংয়ে যাব। সে অফশোর ব্যাংকিংটাই এটা কম সুদে আমরা বিদেশির থেকে টাকা নিয়ে আমরা কিন্তু এখন ইন্ডাস্ট্রি করতেছি। কিন্তু এই দিক থেকে দেখতেছেন যে বিশাল একটা অঙ্ক যে এই দেশের ব্যাংকগুলো ইনভেস্ট করতে পারতেছে না ইন্ডাস্ট্রির জন্য, যেটা লং টার্মে। যে এখনও আমরা যদি কোনো ব্যাংকে জিজ্ঞেস করি ইন্টারেস্ট রেট কত, তারা বলে 12%, 13%।
তো এই ইন্টারেস্ট দিয়ে বর্তমান এই কম্পিটিশনে তো আমাদের কোনো শিল্প করা সম্ভব না। এটা হয়তো ট্রেডিংয়ের ক্ষেত্রে 3 মাস 6 মাসের জন্য নিতে পারে, কিন্তু 6 বছরের জন্য এত রেটে ইন্টারেস্ট নিয়ে কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে না। আচ্ছা, আরেকটি বিষয় আপনাদের কাছ থেকেই অভিযোগ আসে যে এই যে ট্রেডিংয়ের কথা বললেন, যে পেমেন্টের ক্ষেত্রেও অনেক সময় আপনাদের ভোগান্তির কথা বলেন, এটি তাহলে কেন না? এগুলো নিয়ে দেখেন, আমরা বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংকেও বলি যে দেখেন যে আমরা যারা নাকি সুতা বিক্রি করি বা কাপড় বিক্রি করি, আমরা ব্যাক টু ব্যাক আমরা এলসির মাধ্যমে করি, আমাদের অ্যাকসেপ্টেন্স দেওয়া থাকে, কিন্তু ব্যাংকগুলো আমাদেরকে সময় মতো আমাদের টাকাগুলো পরিশোধ করে না। আমরা বিভিন্ন বাংলাদেশ ব্যাংকও এই ব্যাপারে আমরা অনেকবার আমাদের সমস্যার কথাগুলো বলতেছি, কিন্তু তারাও চেষ্টা করতেছে, কিন্তু তারপরেও হয়ে উঠতেছে না। আমাদের দেশের যে ব্যাংকগুলো আছে, সরকারি বলেন প্রাইভেট বলেন, তারা যদি নিজেরা এই ব্যাপারগুলো যদি আগায় না আসে, তাহলে কিন্তু আমাদেরও কস্টিং বেড়ে যাবে, এদেশের শিল্পে একটা বাধা সৃষ্টি করবে। আমি মনে করি যদি ব্যাংকগুলো তারা যদি আরেকটু সচেষ্ট হয়, তারা যদি আরেকটু উদার হয়, এদেশে ইন্ডাস্ট্রির করার পিছনে যদি তারা অবদান রাখতে চায়, তাহলে কিন্তু আমাদের পেমেন্টগুলো যদি সময় মতো দেয়, তাহলে কিন্তু আমরা আরও কম দামে আমাদের দ্রব্যগুলো বিক্রি করতে পারি। আচ্ছা, জনাব হাসান শিবলি, আপনার কাছে আরেকটু আসতে চাই যে আমাদের এক্সপোর্টে আমরা শুরুতে যেই পরিস্থিতি দেখেছিলাম, নেতিবাচকই বলা যায়, তো এখন ডিসেম্বর শেষে এসে বেশ ভালো একটা চিত্র আগের তুলনায় আমরা দেখতে পাচ্ছি। তো এটি এই চলতি অর্থ বছর শেষে আপনার কি মনে হয় যে আপনারা কি টার্গেট অনুযায়ী যেতে পারবেন? আমরা টার্গেট থেকে অলরেডি পেছনে আছি। এটা তো আপনারা জানেনই, এটা একটা ইম্প্যাক্ট তো আমাদের ছিল। ডিসেম্বরের এক্সপোর্ট বেশি হয়েছে, ইউজুয়ালি ডিসেম্বরে এক্সপোর্ট আমাদের বেশি হয়েছে, বাট এখন সম্ভাবনা আছে যে আমরা যে ব্যাকফুটে ছিলাম, আমরা এখন সেখান থেকে উঠে সামনে আগাতে পারবো বলে আশা করা যাচ্ছে। কিন্তু আমরা যদি আবার চিন্তা করি যে আমরা এই মুহূর্তে আমাদের এক্সপোর্ট হচ্ছে 25 বিলিয়ন, যেটা আমরা গার্মেন্টস, কিন্তু আমাদের টার্গেট ছিল হচ্ছে যে 2021-এ আমাদের 50 বিলিয়ন টার্গেটের জন্য আমরা ঠিক করেছিলাম আমাদেরকে 10.9% করে গ্রোথ হতে হবে। এখন কিন্তু যে শর্টফলটা হয়েছে তাতে করে গ্রোথ আরেকটু বাড়াতে হবে। কিন্তু আমরা যদি একটু দেখি যে এই গ্রোথের গ্লোবাল অ্যাপারেল ইন্ডাস্ট্রির গ্রোথ হচ্ছে 5%, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 10-11%। তাহলে বাকিটা কিন্তু আমাদের কম্পিটিটরের থেকে অর্ডারগুলো নিয়ে আসতে হবে। এটা নিয়ে আসার জন্য আমাদের যে ক্যাপাসিটি বিল্ড আপ করা দরকার, সেই জন্যই আসলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা খুবই প্রয়োজন। আবার আমাদেরকে কিন্তু নিজস্ব সক্ষমতাটাও বাড়াতে হবে। আমরা এখন সেলস অ্যাবিলিটি যা আছে এটাকেও বাড়াতে হবে। তো এই সব কিছু নিয়ে আমরা বিজিএমই এর সাথে কাজ করে যখন দেখছি আমরা কিছুটা হলেও এখন পিছনে আছি, আমরা এটা কিভাবে মেকআপ করা যায় সেটা নিয়ে সবাই চিন্তা ভাবনা করছি। আশা করা যায় যে সরকারের সহযোগিতা পেলে আমরা আমাদের যে টার্গেট আছে 2021-এ $50 বিলিয়ন, ওটা কাছাকাছি যাওয়া সম্ভব। আচ্ছা, জনাব ফজলুল হক, এক্সপোর্ট বাড়ছে, একটি ভালো খবর আপনাদের জন্য। তো আপনারা আপনাদের এক্সিস্টিং যেই প্রোডাকশন ক্যাপাসিটি, সেটি কি আপনারা করতে পারছেন এখন? হ্যাঁ, আমরা বিশেষ করে আমাদের যে সুতা, আমরা নিটের জন্য আমরা 100% করতে পারি, ওভেনের জন্য প্রায় 80% আমরা সক্ষম এই সুতা তৈরি করতে পারি। তো সুতরাং এবং নতুন যে ফ্যাক্টরিগুলো আসতেছে আমাদের, ওই যে একটু আগে যে বললাম যে কিছু আমাদের ইলেকট্রিসিটি বা গ্যাসের সমস্যার জন্য নতুন কিছু ফ্যাক্টরি চালু হচ্ছে না, এর মধ্যে কিছু উইভিং ফ্যাক্টরিও আছে। তো যদি এগুলো চালু হয়ে যায়, সরকারের যে ভিশন আছে 50 বিলিয়ন, হ্যাঁ আমরা সক্ষম হব
যে মানে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমরা কিন্তু এটার জন্য প্রস্তুত, সেই সরবরাহ আপনারা দিতে আমরা সেই সরবরাহ দিতে পারবো। কিন্তু এই জন্য আমাদের এখন যে সহযোগিতা সরকারের দরকার, আমরা তো বলছি যে আমরা একটা জিনিসই সহযোগিতা চাচ্ছি যে আমাদের একটা কোয়ালিটি বিদ্যুৎ দেওয়া হোক। যে পর্যন্ত কোয়ালিটি বিদ্যুৎটা না আসবে সে পর্যন্ত গ্যাসের লাইন দেওয়া হোক। জি, আরো আলোচনা করব। জনাব ফজলুল হক, আপনার কাছে আসতে চাই। আপনি বলছিলেন যে আপনাদের র মেটেরিয়াল আমদানির ক্ষেত্রে কোনো সমস্যা আপনারা এখনো নেই, আপনার পর্যাপ্ত সেই সরবরাহ আছে। তো সরকারের একটি পলিসি সম্প্রতি হয়েছে যে পানগাঁও বন্দর দিয়ে 40% আমদানি করতে হবে। তো এটি আপনাদের ব্যবসার ক্ষেত্রে কি ধরনের ইম্প্যাক্ট ফেলছে? দেখেন ইদানিং যে সরকার যে সার্কুলার দিচ্ছে যে আমাদেরকে 40% পানগাঁ দিয়ে আনতে হবে। তো এই ব্যাপারটা নিয়ে আমরা সরকারের উচ্চ মহলেও আমরা কথাবার্তা বলছি যে আমাদের জন্য যদি এটা বাধ্যবাধকতা না করে তাহলে আমাদের জন্য ভালো হয়। কারণ এখনও পানগাঁ ওইরকমভাবে তৈরি হয় নাই যে এই বিপুল পরিমাণ তুলা এই পোর্ট দিয়ে আনা যায়। তো আমরা সরকারকে তাদেরকে আবেদন করতেছি যে আমরা পানগাঁ অবশ্যই আমরা ব্যবহার করব, কিন্তু সেরকম যদি পরিবেশটা যদি হয়, আমাদের কাছে যদি বাধ্যকতা না হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। কারণ র মেটেরিয়ালসটা হচ্ছে এই আমাদের ইন্ডাস্ট্রির একটা বড় জিনিস, যেটা আমরা যদি সময় মতো যদি র মেটেরিয়ালসটা যদি না আনতে পারি তাহলে তো আমাদের শিল্প বন্ধ হয়ে যাবে। সেটি আপনার পানগাঁ যে অবকাঠামোর কথা যেটি বলছেন, তো সেটি তৈরি না করে এই ধরনের নির্দেশনা কেন এটা আসলো? যে আমার মনে হয় এটাকে নিয়ে সরকার অনেকদিন ধরেই ভাবতেছে। পানগাঁ অনেক মিটিং করছে, কিন্তু সত্যিকার অর্থে ওইরকম ব্যবসায়ীরা দু একজন আনছে, কিন্তু সবাই স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছে না। এটা কি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে অনেক দেরি হয় এরকম? যে এখানে তো ধরেন এখানে অনেকেই যারা মাল আনছে তারা বলতে চাচ্ছে যে ওখানে কাস্টমের লোকগুলো সব সময় পাওয়া যায় না, এবং ওখানে যে আমাদের যে ট্রাক দরকার পর্যাপ্ত ওখানে ট্রাকেরও ব্যবস্থা নাই, এবং মালপত্রগুলো তারা যখন আনে পোর্ট দিয়া তারা সিকিউর ফিল করে না। সব কিছু মিলেই হয়তো এক সময় এটা হয়ে যাবে কিন্তু সেটার জন্য আমরা আমাদের কাছে সরকারের কাছে অনুরোধ আমরা জানাইছি আমাদের বিটিএমের তরফ থেকে যে এখনই আমাদের জন্য এটা বাধ্যকতা না করে আমাদেরকে আরও কিছু সুযোগ দেওয়া হোক, সময় দেওয়া হোক। অবশ্যই পানগাঁটা যদি আমরা ব্যবহার করি সেটা আমাদের জন্য ভালো হবে। কারণ চিটং রাস্তার উপর দিয়ে মাল আসে, মাঝে মধ্যে রাস্তায় দেখা যায় যে ট্রাকে চুরি হয় অনেক সময়। আজকে রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু একটা সময় যখন রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল ছিল না তখন কিন্তু আমাদের মালপত্র আনতে অনেক সমস্যা হয়েছে, এটাও সত্য। এবং এই উদ্যোগটা অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ পানগাঁ, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আপনারা আমাদের বাধ্যকতা করেন না। আমরা যদি ওইরকম যদি সুযোগ থাকে, এটা যদি আমাদের জন্য এটা যদি আমাদের ইকোনমিক্যাল হয়, অবশ্যই আমরা পানগাঁ ব্যবহার করব। আচ্ছা, জনাব হাসান শিবলি, আপনার কাছে আসতে চাই যে সম্প্রতি আমরা দেখেছি যে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য $35 নেমে এসছে। তো এখনও আমাদের দেশে সেটি সমন্বয় করা হয়নি। তো এই বিষয়টি আপনার ব্যবসার ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলছে? আপনি কি মন্তব্য করতে চান এই বিষয় নিয়ে? ব্যবসার ক্ষেত্রে তো এটা ডাইরেক্ট ইম্প্যাক্ট আছেই, বাট আমাদের দেশের অর্থনীতিবিদরা এটাকে হয়তো আরেকভাবে দেখবেন, সরকার একভাবে দেখবেন। তবে আমরা যখন ব্যবসায়ীরা কথা বলবো তখন আমরা এক্সপোর্টে যারা আছি তাদেরকে কিন্তু কম্পিট করতে হচ্ছে গ্লোবালি কম্পিট করতে গেলে তো আমাকে যেমন এখন ক্যাপটিভের প্রাইসও বেড়েছে, গ্যাসের প্রাইস বেড়েছে, এটা এবং এই তেলের প্রাইস কমে নাই। তাহলে এই জিনিসগুলোর যে ডাইরেক্ট ইম্প্যাক্ট আছে
এটা আমরা যদি অ্যাপল ট্যাপল কম্পেয়ার করি চায়নার সাথে, ইন্ডিয়ার সাথে, আমাদের নতুন কম্পিটিটর হয়েছে কম্বোডিয়া, ভিয়েতনাম, মিয়ানমার। আমরা কিন্তু এই চ্যালেঞ্জের মাঝে আমরা নতুন একটা চ্যালেঞ্জ ইন্টারনালি এখন ফেস করছি। এই ক্যাপটিভের প্রাইস বেড়েছে এবং জ্বালানি তেলের দাম কমছে না। যেটা বিজনেসের জন্য, বিশেষ করে এক্সপোর্ট বিজনেসের জন্য ডেফিনেটলি এটা একটা বড় চ্যালেঞ্জ। এটা কমানো উচিত এবং এটি কমালে আপনার বিনিয়োগও কি উৎসাহিত হবে নিশ্চয়ই। এটা তো ইম্প্যাক্ট বিনিয়োগেও থাকবে, ডেফিনেটলি বিনিয়োগে ইম্প্যাক্ট থাকবে। জনাব ফজলুল হক, আপনি আপনাদের যেই ক্যাপটিভ যেই মূল্য বাড়ানো হয়েছে ক্যাপটিভ পাওয়ারের, তো সেটি বিষয়ে আপনার কি মতামত? না দেখেন, ক্যাপটিভ বাড়াইছে যে এটা একটা 100% বাড়াইছে, কিন্তু আমরা সরকারের কাছে আমাদের অনুরোধ ছিল যে আপনারা দাম বাড়ান, কিন্তু আপনারা পর্যায়ক্রমে বাড়ান। আমাদের যেই, আমি সুতার কথাই ধরি, সুতাতে 1 কেজি সুতাতে আমরা ধরে নেই 6% হচ্ছে এটা জ্বালানি খরচ, বিদ্যুতের জন্য আমাদের খরচ। সেখানে 6% যদি $3 যদি সুতার দাম হয় তাহলে 18 সেন্ট হচ্ছে, কিন্তু 18 সেন্টের জায়গায় এখন ক্যাপটিভ 100% ক্যাপটিভ বাড়াইছে, তা থেকে কিন্তু 36 সেন্ট এটার মানে কস্টিং বেড়ে গেছে বিদ্যুতের জন্য। তো বিদ্যুতের জন্য 36 মানে পয়সা 36 সেন্ট বাড়ছে, এটা একটা অনেক বড়, কিন্তু সেভাবে কিন্তু আমাদের সুতার দামটা বাড়াইতে পারিনি। কারণ আজকে আমরা ইচ্ছা করলেই সুতার দাম বাড়াইতে পারি না, কারণ আমাদেরও কম্পিটিটার আছে, পার্শ্ববর্তী দেশ থেকে সুতা চলে আসবে। সুতরাং তাদের তো হয়তো বিদ্যুতের দাম বেশি, বা অন্যান্য খরচ তাদের অনেক কম এবং তাদের প্রোডাক্টিভিটিও বেশি। কারণ আমাদের পাশের দেশগুলো দেখেন, তারা টেক্সটাইলস আজকে থেকে 50 বছরের আগে থেকে শুরু করছে তারা, আর আমরা কিন্তু বেশি দিন ধরে এই টেক্সটাইল সেক্টর আমাদের দেশে আসেনি। তাদের প্রোডাক্টিভিটি বেশি, তাদের ওখানে মেশিন সস্তা, তাদের ওখানে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কম, সব কিছু মিলে। এবং ওই দেশে কিন্তু তুলা উৎপাদন হয়, যে দেশে তুলা উৎপাদন হয় নিশ্চয়ই তার দেশে কস্টিং কম পড়ে। তো এই জন্য এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট বোঝা হয়ে গেছে 100% ক্যাপটিভের দামটা বাড়াতে। ভাই যেমন বলল একটা কথা, শিবলি সাহেব বলল যে এই যে জ্বালানি তেল, যদি জ্বালানির তেলের দামটা যদি কমাইতো, অবশ্যই বিদ্যুতের দামও কমতো। বিদ্যুতের দাম কমলে আমাদের উপরে যদি বিদ্যুতের দাম কমাতো, তাহলে কিন্তু আমাদের বিদ্যুৎ যেই খরচটা হচ্ছে বিদ্যুতের, এই খরচটা কমে যেত। আমরা কিছু উপকৃত হতাম, লাভবান বলবো না, উপকৃত হতাম। কিন্তু এখন কিন্তু আমাদের লোকসানটা হয়ে যাচ্ছে 100% বিদ্যুতের দামটা, ক্যাপটিভের দামটা বাড়াই দেওয়াতে। জি, তো এই বিষয়টি নিশ্চয়ই সরকার লক্ষ্য করবে, সে প্রত্যাশা আমরা রাখি। কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।